নৈরাজ্যের আগুন জ্বলছে বাংলাদেশে। 3 মাসের বেশি সময় ধরে অত্যাচার চালানো হচ্ছে হিন্দুদের ওপর। ঘর বাড়ি দোকান এবং ধর্মীয় স্থানগুলিকে নিশানা করছে কট্টরপন্থীরা। কট্টরপন্থীদের হাতে প্রতি মুহূর্তে আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের। বেছে বেছে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হচ্ছে। লাঠি হাতে কট্টরপন্থীরা কিভাবে চড়াও হচ্ছে, স্লোগান তুলে রে রে করে তেড়ে যাওয়া হচ্ছে। শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছে। এপারে আসার চেষ্টা করছেন তারা। রাহুল আনন্দের বাড়ি আপনারা জানেন, সেখানে তার প্রায় ৩৫০০ যন্ত্র ছিল। বিভিন্ন জায়গা থেকে রাহুল আনন্দ সংগ্রহ করেছিলেন জলের গান, তাদের দলের নাম, সব পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এতটাই তাদের হিংসা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হুতুম প্যাচার ডেরা। এই মুহূর্তে বাংলাদেশে ঠিক যা যা ঘটছে সেটা দেখতে দেখতে মনের ভেতর বেশ কিছু প্রশ্ন জাগলো। প্রথমেই যে প্রশ্নটা জাগলো সেটা হচ্ছে যে যেভাবে গোটা ব্যাপারটাকে দেখানো হচ্ছে সেটা কি ঠিক? মানে যেভাবে দেখানো হচ্ছে যে বাংলাদেশ চিরকাল একটা খুব শান্তিপ্রিয় ভালো দেশ ছিল, যেখানে রিলিজিয়াস হারমোনি ছিল, এবং হঠাৎ করে কিছু খারাপ মানুষের হাতে পড়ে দেশটা এরম বিহেভ করছে, বা রাদার দেশটা হিন্দুদের প্রতি এরম বিহেভ করছে, মারধর করছে, মন্দির ভাঙছে এবং নানা রকম যে খবর আমরা দেখতে পাচ্ছি সেটা হঠাৎ করে হচ্ছে। নাকি এই দেশটার একটা অ্যানসেস্টোরিয়াল লিগাসি আছে হিন্দু মাস মার্ডারের? ইতিহাস কি বলছে? ইতিহাসের পাতা খুঁজতে খুঁজতে কয়েক বছর পিছিয়ে গেলাম, গিয়ে দেখলাম 1971-এও একই জিনিস ঘটেছে, রাদার আরো বেশি করে ঘটেছে। তখন কোথাও এটা গিয়ে মনে হলো যে হয়তো হিন্দুরা যেহেতু ওই দেশে মাইনরিটি, তাই অনেক দেশে যেটা মাইনরিটিদের প্রতি অত্যাচারের খবর আসে, এটাও হয়তো তাই কি? সেটা কনফার্ম হওয়ার জন্য আমি আরো কয়েক পাতা পিছিয়ে গেলাম ইতিহাসে। আরো কয়েকটা বছর পিছিয়ে আমি 1946-এ গিয়ে পৌঁছলাম। আর এই 1946-এ গিয়ে প্রথমেই যে লাইনটা আমি পেলাম সেটা হচ্ছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 16ই আগস্ট 1946, ডিরেক্ট অ্যাকশন ডে। আর এই ডিরেক্ট অ্যাকশন ডে, এই কথাটার থেকে প্রথমে যে নামটা আমার সামনে ভেসে উঠলো সেটা হচ্ছে হুসেন সাইদ সোহরাওয়ার্দী। কে এই হুসেন সাইদ সোহরাওয়ার্দী? হুসেন সাইদ সোহরাওয়ার্দী একদিকে যেমন মোহাম্মদ আলী জিন্নাহর মতাদর্শে তৈরি হওয়া মুসলিম লীগের একটা ইন্টিগ্রাল পার্ট, তার পাশাপাশি তার আরো বেশ কিছু জায়গার নাম আছে। যেমন 1943 সালে বাংলায় একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে উনি ছিলেন মিনিস্টার অফ সিভিল সাপ্লাই। তো এই মিনিস্টার অফ সিভিল সাপ্লাই এর কাজ কি? মিনিস্টার অফ সিভিল সাপ্লাই এর কাজ হচ্ছে এই রেশন বন্টন, ফুড প্রাইসিং, কোয়ালিটি কন্ট্রোল, এই সব কিছু দেখাশোনা করা। তারপর আরো কিছু বছর পরে তাকে আমরা পাই 1946-এ অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, মানে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে। এই হুসেন সাইদ সোহরাওয়ার্দীর আর একটা উপাধি আছে। উনি এত নিপুণ ভাবে হিন্দু হত্যা করেছিলেন, তাই ওনাকে অনেক সময় বলা হতো দ্য বুচার অফ বেঙ্গল বলে। আইরনিক্যালি বাংলাদেশ লিটারালি এখনো এই মানুষটাকে পুজো করে। কেন বলছি? উল্লেখ পাওয়া যায় বাংলাদেশের ফাদার অফ নেশন শেখ মুজিবুর রহমানের লিটারালি পরামর্শদাতা ছিলেন এই মানুষটা। আবার এই 2 ডিসেম্বর ছিল ওনার ডেথ অ্যানিভার্সারি। সেখানে এখনকার প্রাইম মিনিস্টার ইউনূস সাহেব বলছেন যে হি ওয়াজ দ্য চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি। এই হুসেন সাইদ সোহরাওয়ার্দী 1946 সালের 16ই আগস্ট ধর্মতলায় মনুমেন্টের নিচ থেকে ডাক দিলেন ডিরেক্ট অ্যাকশন ডে। কি এই ডিরেক্ট অ্যাকশন ডে? এই ডিরেক্ট অ্যাকশন ডে থেকে শুরু হলো গোটা কলকাতা জুড়ে হিন্দুদেরকে তাদের বাড়ির থেকে টেনে টেনে বার করে মেয়েদেরকে অত্যাচার করা, ছেলেদেরকে মেরে দেওয়া, দোকান জ্বালিয়ে দেওয়া এবং নানা রকম দাঙ্গা সৃষ্টি হলো। আর যখন এই গোটা কলকাতা শহর জুড়ে চলছে এই নারকীয় অত্যাচার, ঠিক তখন ইতিহাসের পাতা থেকে আমার সামনে উঠে এলো আর একটা নাম। সেই নামটা গোপাল চন্দ্র মুখার্জি। কিন্তু কে এই গোপাল চন্দ্র মুখার্জি? এই গোপাল চন্দ্র মুখার্জি, যাকে আমি তুমি গোপাল পাঠা বলেও চিনি,
তিনি হচ্ছেন সেই মানুষটা যিনি দু হাতে দুটো তলোয়ার নিয়ে এই মুসলিম লীগের দাঙ্গাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যার জন্য আজকে এই কলকাতা ভারতবর্ষের অংশ, বাংলাদেশের নয়। কিন্তু হ্যাঁ, যথারীতিভাবেই তাকে ইতিহাসের পাতা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। পাঠ্যক্রমে আমরা খুব একটা এই নাম পাই না, পেলেও তার ইন্টারপ্রিটেশন অন্য পাই। এই কিন্তু এক্স্যাক্টলি 16ই আগস্ট 1946 থেকে কি হয়েছিল সেটা জানার ইচ্ছে বা আগ্রহ আমার সবসময় ছিল, এবং সেটার জন্যই আমি চলে যাই গোপাল বাবুর নাতি শান্তনু মুখার্জির কাছে জানতে যে কি কি হয়েছিল। মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে এবং পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী হুসেন সাইদ সোহরাওয়ার্দী, খাজা নিজামুদ্দিন, এনারা প্রত্যেকেই মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা। এনারা ডাক দিলেন ডিরেক্ট অ্যাকশন ডে। এই ডিরেক্ট অ্যাকশন ডেটা যে কী জিনিস, এটা কি ব্যাপার, কি ঘটনা, প্রথমে বাংলাভাষীরা কেউ বুঝতে পারেনি, পশ্চিমবাংলার মানুষেরা। 16ই আগস্ট শহীদ মিনারে মঞ্চে বেঁধে একটি অনুষ্ঠান হয় মানে একটা জনসভা হয় আর কি। তো সেইখানে জমায়েত হওয়ার জন্য 1-2 দিন আগে থেকে বিভিন্ন অঞ্চলের যত মসজিদ আছে সেই মসজিদে সমস্ত ভলেন্টিয়ার্সরা লরিতে করে, টেম্পুতে করে আসতে শুরু করে, এবং জমায়েত হওয়ার পর তারা সকলে একত্রিত হয় 16ই আগস্ট। এবং সেই শহীদ মিনার অক্সিলারি মনুমেন্ট, যেটার নাম, যে জায়গাটার নাম যেটা আমরা বর্তমানে শহীদ মিনার নামে জানি, সেইখানে তৎকালীন কমিউনিস্ট পার্টির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা এবং মুসলিম লীগ নেতৃত্বদের নিয়ে যে জনসভা হয়েছিল সেখান থেকে ডাক ওঠে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যত ভলেন্টিয়ার্স ওইখানে ছিলেন সকলেই সশস্ত্র অবস্থায় ওই জনসভায় উপস্থিত ছিলেন। ওখান থেকে সাইদ সোহরাওয়ার্দী বলুন বা খাজা নিজামুদ্দিন, এনারা ডাক দেন ডিরেক্ট অ্যাকশন ডে। আগে তাদেরকে পাকিস্তান বুঝিয়ে দিতে হবে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে। এবং এই প্রস্তাবে তৎকালীন কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্বেরা সায় দেয়। এই জনসভা শেষ হবার পর ধর্মতলা এসপ্ল্যানেড চত্বরে লেনিন সরণি, বিভিন্ন দোকান থেকে শুরু করে যত ওখানে বেশ কিছু আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের দোকান আছে, এই সমস্ত আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের দোকান থেকে শুরু করে অন্যান্য দোকান, ওই লীগ ভলেন্টিয়াররা অগ্নিসংযোগ, লুটপাট থেকে শুরু করে যে যেরকমভাবে দু হাতে যে যতখানি জিনিস পেরেছে নিয়ে যাওয়া থেকে শুরু করে, মানে একদম অত্যন্ত একটা না মানে বিশ্রী পরিস্থিতির সৃষ্টি করে। তাতে প্রচুর লোক জখম হয়। আরও বেশ কিছু দোকান, তার মধ্যে আমাদের এই খুবই আমাদের অঞ্চল থেকে খুব নিয়ারেস্ট হচ্ছে কমলালয় সেন্টার। ওই কমলালয় হচ্ছে তখনকার দিনে ডিপার্টমেন্টাল স্টোর, যেটাকে আমরা বিপণী বলে থাকি আর কি, যেরকম সমবায়িকা এইরকম ধরনের বিপণী দোকান ছিল তখনকার দিনে কমলালয় সেন্টার। তো সেই কমলালয় সেন্টার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লুটপাট থেকে শুরু করে ওখানে পুরো আগুনে ভস্মীভূত করে দেওয়া হয় ওই জায়গাটা, আগুন জ্বালিয়ে। তো এইরকম এই হলো 16ই আগস্ট 1946-এর দাঙ্গা বলুন বা হিন্দু নিধন যজ্ঞ বলুন, এই শুরুয়াত। আচ্ছা, ওই দিন ধর্মতলায় যে জমায়েতের কথা আপনি উল্লেখ করলেন, সেখানে যেসব সিপিএম নেতারা প্রেজেন্ট ছিল তার মধ্যে নাকি জ্যোতি বসুও ছিলেন। এটা আমরা জানতে পেরেছি বা ইতিহাসে জানতে পারা যায়। যোগেন্দ্রনাথ মণ্ডল, জ্যোতি বোস, ওনারা উপস্থিত ছিলেন। সশস্ত্র ওই ভলেন্টিয়ার্সদের দেখে মানে বেশ কিছুক্ষণ মঞ্চে থাকার পর জ্যোতিবাবু মঞ্চের পেছন দিয়ে গাড়িতে করে ওনাদের বোধ হয় নারকোলডাঙ্গার ওখানে কোনো পার্টি অফিস ছিল, সেইখানে উনি বেরিয়ে যান। এই সভা শেষ হওয়া পর্যন্ত যোগেন্দ্র মণ্ডল উনি উপস্থিত ছিলেন লোকজন। ওনারা মুসলিম লীগের যে দাবি বা যে প্রস্তাব যে আগে পাকিস্তান বুঝিয়ে দিতে হবে তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে, এই দাবিতে ওনারা সায় দেন। বোঝো ঠেলা, যে মুসলিম লীগের দাবি নয় ভারতবর্ষ ভাগ হবে আর না হয় ভারতবর্ষ ধ্বংস হবে, কে
যে পার্টি এবং যে নেতারা সাপোর্ট করেছিল তারাই পরবর্তীকালে ৩৩ বছর ধরে এই বাংলাকে শাসন করেছে। এটা আইরনি না কি? যাই হোক, এই যে গোপালবাবুর এই নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়া এবং সবাইকে বাঁচানো, এর পেছনে ইন্সপিরেশনটা কি বা কি দেখে উনি উদ্বুদ্ধ হয়েছিলেন? গোপাল মুখার্জির সেই সময় 1946 এর যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা ওনাকে কেউ ওনাকে শেখাতে হয়নি যে উনি কি করবেন বা কি করা উচিত সেই সময়টা। তার কারণ হচ্ছে উনি এমনই একটি ঘরানা থেকে কৈশোর থেকে যৌবনে পা দিয়েছেন। সেই ঘরানাটাই হচ্ছে দেশপ্রেমিকের স্বদেশিয়ানার ঘরানা। ওনার কাকা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন নামকরা বিপ্লবী ছিলেন, বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জি, যার সমসাময়িক বিপিন বিহারী গাঙ্গুলি, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, এনারা প্রমুখ বিপ্লবীদের সমসাময়িক। এনারা সকলেই ওনাদের সতীর্থ ছিলেন এবং খুব কম বয়সে এই সমস্ত বিপ্লবীদের সান্নিধ্য গোপাল মুখোপাধ্যায় পান। আরেকটি বড় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে উনি দল তৈরি করেছিলেন 42 সালে মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে ভীষণভাবে আন্দোলন করেছিলেন এবং সেই দল নিয়ে সমস্ত জায়গায় মিটিং বিক্ষোভ সমস্ত কিছু করেছিলেন। পরবর্তীকালে যখন এক মতবিরোধ হয় মহাত্মা গান্ধীর সঙ্গে বা মহাত্মা গান্ধীর নীতির সঙ্গে, উনি আস্তে আস্তে ওই আন্দোলন থেকে নিজেকে পিছিয়ে নেন। তো এই স্বদেশিয়ানা ঘরানা, দেশের জন্য প্রাণ দিতে হবে, দেশের জন্য লড়াই করতে হবে, এই জিনিসটা ওনাকে নতুন করে শেখাতে হয়। ঠিক এক্স্যাক্টলি এই ব্যাপারটাই 46-এর যে দাঙ্গা, যেটা 16ই আগস্টে যেটা শুরু হওয়ার সময় ওনাকেও বোঝাতে হয়নি যে ওনাকে কি করতে হবে। একটা পূর্ব পরিকল্পিত ঘটনাটা হচ্ছে মুসলিম লীগ একটা বিরাট বড় চক্রান্ত করেছেন। কলকাতা শহরের 30 থেকে 32টা থানায় অফিসার ইনচার্জ মুসলিম নিযুক্ত করা হয়। কলকাতা কর্পোরেশনের মেয়র মুসলিম নিযুক্ত করা হয়। লালবাজারের কমিশনার অফ পুলিশ উনিও মুসলিম ছিলেন এবং মুখ্যমন্ত্রীও বলা যেতে পারে, তখনকার দিনে প্রধানমন্ত্রী বলতেন আর কি, হোসেন সাইদ সোহরাওয়ার্দী, যাকে নিয়ে এত কর্মকাণ্ড, যিনি হচ্ছেন এই নায়ক, এই গ্রেট ক্যালকাটা কিলিং এর যিনি নায়ক। তো এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত এবং এর একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, যেই ব্লুপ্রিন্টটা লেনিন সরণি মানে বর্তমান ধর্মতলা স্ট্রিটের একটি বিল্ডিং এ থেকে উদ্ধার হয়, ওয়াচেল মোল্লা মেনশন থেকে। এবং সেই ব্লুপ্রিন্টে কি ছিল, সেই ব্লুপ্রিন্টে দেখা যাচ্ছে বা সেটা বোঝা যাচ্ছে কলকাতা শহরে যত স্থাপত্য আছে, যেমন ধরুন মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তালার ট্যাঙ্ক, জাদুঘর, এই সমস্ত যত রয়েছে এইগুলো সমস্ত কিছু বম্বিং করে উড়িয়ে দেওয়া হবে এবং গঙ্গার এপার থেকে পুরোটাই পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে চলে যাবে এবং ভারতবর্ষ বলুন বা পশ্চিমবাংলা বলুন, তার সীমানাটা হবে আমাদের গঙ্গার ওপার থেকে। এই একটা বিরাট পরিকল্পনা ছিল মুসলিম লীগের। এই যে পরিকল্পনাটা শক্ত হাতে 16ই আগস্টের পর দুদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে, নারকলডাঙ্গা বলুন, রাজাবাজার বলুন, কলতলা বলুন, বেলেঘাটা বলুন, সমস্ত জায়গায় যে নিধনযজ্ঞ চলেছিল, তোলার পরে লোকাল ছেলেদেরকে সেখানে বাঙালি থেকে শুরু করে হিন্দুস্তানি, উড়িয়া, কিছু নেপালি, ভবানীপুর অঞ্চলের কিছু পাঞ্জাবি সর্দার, এদের সকলকে একত্রিত করে গোপাল মুখোপাধ্যায় ওনাদের সকলকে একত্রিত করে যে এইরকম একটা এই পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু খুব মারাত্মক অবস্থা হবে, কিন্তু আমাদের সকলকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং প্রয়োজনে অস্ত্র অবশ্যই হাতে তুলে নিয়েছিলেন। এটা ইতিহাস। এবং কারণ হচ্ছে যে ওই বললাম না আপনাকে 42-এর আন্দোলনে গান্ধীজির সঙ্গে মতবিরোধ হয়, গান্ধীজির যে
নীতি আদর্শ নিয়ে চলাফেরা করতেন। ওনার একটুখানি অসুবিধে, কারণ উনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নীতি আদর্শে ভাবধারায় দীক্ষিত। কারণ ওই এক গালে চর খেলে আর এক গালে চর উনি এগিয়ে কোনোদিনই দেননি, বা সেই জিনিসের পক্ষপাতী নয়। পেতে গেলে লড়াই করে রক্ত খরণ করিয়ে পেতে হবে। তো সেই কথা মাথায় রেখে ওনাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল এবং ছেলেদের হাতে দিতেও হয়েছিল, এবং হাতে অস্ত্র দিয়ে নীতি করে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে স্ট্রিক্টলি বেদবাক্যের মতন বলে দেওয়া হয়েছিল যে এই অস্ত্রের প্রয়োগ তাদের ওপরই করবে, মুসলিম লীগ দাঙ্গাকারীদের ওপরে। কোনো নিরীহ মুসলিম যে রাস্তায় ফল বিক্রি করছে, কে ঠেলা চালাচ্ছে, কি রিক্সা চালাচ্ছে, নিরীহ বৃদ্ধা বাড়ি থেকে বার করে মেয়েদেরকে গায়ে, মহিলাদের গায়ে কোনো রকম ভাবে কোনো কিছু অত্যাচার চলবে না। এবং ছেলেরা সেই জিনিসটা অক্ষরে অক্ষরে গুরুর পালন করেছিল। আচ্ছা, অনেক জায়গায় অনেকে মন্তব্য করেছেন যে গোপাল পাঠা হিন্দুদের বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু উনি চোখ বন্ধ করে মুসলমানদেরকে হত্যা করেছেন। এই কথাটা কতটা ঠিক বা ভুল বলে আপনার মনে হয়? এটা তো ক্রিয়েটেড ব্যাপার। আমি আপনাকে বলি একটুখানি ডিটেলসে যে উনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তা সেটা ওনার নাম দেখেই বোঝা যায়। আমরাও সেই পরিবার থেকেই আছি আর কি, সেই পরিবারেরই একটি অংশ, ওনারই বংশধর। তো ব্রাহ্মণ পরিবারে হাতে অস্ত্র তুলে নিয়ে মারধর করবে বা করবে, এটা একটা ব্যাপার। কিন্তু পরিস্থিতি যখন পড়বে, তখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র তখন ওইসব দেখার নয়। দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায়, আপনার ঘর থেকে যখন দেখবেন যে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার ঘর থেকে যখন মা বোনেদের টেনে নিয়ে এসে বিবস্ত্র করে তাদের উপর অত্যাচার করা হবে, আপনার বাড়িতে যখন অগ্নিসংযোগ করা হবে, আপনি কিন্তু ওই গান্ধীবাদী হয়ে যদি বসে থাকেন যে হ্যাঁ ভাই করো, আপনি পারবেন না সেটা দেখতে। আপনাকে অটোমেটিক্যালি হাতে অস্ত্র তুলে নিয়ে যা পাবেন, আপনি হাতে গায়ে যদি একটা লাঠি পান, একটা ঝেঁটা পান, জুতো পান, সেইটা নিয়েই আপনি তেড়ে যাবেন। এক্স্যাক্টলি সেই জিনিসটাই উনি করেছিলেন সেই সময়। মনে করেছেন যে দেশ বাঁচানোর জন্য এটা করা উচিত, দেশের জন্য, বা নাহলে আজকে ভারতবর্ষের যে মানচিত্রটা দেখছেন, এই মানচিত্রটা পুরোপুরি বদলে যেত। সত্যি হয়তো উনি না থাকলে ভারতের মানচিত্রটা পাল্টে যেত। আচ্ছা, এটাও শোনা যায় যে উনি প্রচুর মুসলমানদেরকে বাঁচিয়েছিলেন, সেটা নিয়ে যদি একটু বলেন। একদম 100%। ওনার যে অঞ্চলে বাড়ি, আমার বাড়ির জাস্ট অপোজিটের একটি 8 তলা বিল্ডিং আছে। ওই বিল্ডিংটা স্টিল নাও এখনো পর্যন্ত মুসলিম কমিউনিটি রয়েছে, এবং ওদের সঙ্গে আমাদের অত্যন্ত সদ্ভাব, পারিবারিক সম্পর্ক। এবং 46-এর দাঙ্গার সময় ওই পরিবারের যারা মানে কর্তা বেঁচে ছিলেন, দাদুর কাছে এসে বলেছিলেন যে বাবু আমরা কি তাহলে এখান থেকে চলে যাব, আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে? বলে তোমরা যেখানে আছো সেখানে থাকো, তোমাদের যদি কেউ কিছু করতে আসে আমাকে পার করে তোমাদের ওখানে যাবে, তোমরা নিশ্চিন্তে ওখানে থাকো, তোমাদের গায়ে একটা আঁচড় পড়বে না, আমি যতক্ষণ এখানে আছি। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। প্রচুর লোক, প্রচুর মুসলিম কমিউনিটি, প্রচুর মানুষ রয়েছে, প্রচুর পরিবার আছেন যারা গোপাল মুখার্জির নাম শুনলে এখনো পর্যন্ত আমরা তো নমস্কার করি, ওনারা মাথায় হাত দিয়ে একটুখানি আরে বাবা উনি না থাকলে আজকে আমরা থাকতাম না। তাহলে যদি সত্যি উনি যদি কমিউনাল মানুষ হতেন, তাহলে এটা কি পসিবল? এই জিনিসটা একটা মুসলিম ধর্মাবলম্বী মানুষ তারা কি করে এই কথাটা বলে? কেউ কেউ XYZ, কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে এই জিনিসটাকে হয়তো রং মাখিয়ে বিভিন্ন রকম ভাবে দেখানোর চেষ্টা করছে বা দেখানোর ইচ্ছে প্রকাশ করছে, আমরা দেখতে পাই। আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি। চলো ঠিক আছে, দেখাচ্ছে, ওকে, এটা এমন কিছু ব্যাপার নয়। কিন্তু যেটা রিয়েল ফ্যাক্ট, যেটা অরিজিনাল ইতিহাস, সেই ইতিহাসটাকে আমারও ক্ষমতা নেই বিকৃত করার, এবং আপনার এবং কারোরই ক্ষমতা নেই বিকৃত করার। ইতিহাসটা ইতিহাসের জায়গাটাই থাকবে। এই যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি বিভিন্ন মনীষীদের ব্যাপারে পড়ে বা বিভিন্ন হিস্টোরিক্যাল ইনসিডেন্টসের ব্যাপারে জেনে, কোথাও কিন্তু এই টপিকটা যেন অ্যাভয়েড করা হয়েছে বা রাদার ইচ্ছাকৃতভাবে একটু আড়াল করা হয়েছে। এবং গোপাল বাবুর কথা তো আমরা প্রায় পড়ি না বললেই চলে। এটা নিয়ে আপনার কি বলার আছে? উনি এমনই একজন ব্যক্তি, এমনই একজন মানুষ ছিলেন যে এই মানুষটার মধ্যে এত ডাউন টু আর্থ, মানুষটার মধ্যে এতটাই ত্যাগ, মানুষটার মধ্যে এতটাই সংযম,
কোনো রকমভাবে এখনকার দিনে তো আমরা দেখতে পাই ফেসবুকে বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে, ধরুন কেউ গরিব মানুষকে কোনো বস্ত্র বিতরণ করছে, দিচ্ছে হয়তো একটা কাপড়, খুব ভালো কথা, মানুষকে দান করাটা খারাপ জিনিস নয়। ৫ জন মিলে ধরে ওই কাপড়টাকে দান করছে, সেই ছবিটা আবার কেউ ফেসবুকে পোস্ট করছে। তো এরকম অনেক ধরনের ব্যাপার আছে, এগুলো হচ্ছে আত্মপ্রচার বলে এগুলোকে। এই আত্মপ্রচার ব্যাপারটা উনি কোনোদিনই পছন্দ করতেন না। এবং আপনাকে কি বলবো, আমরা এখানে, আমরা যে অঞ্চলে থাকি, মলঙ্গালেন অঞ্চলে, ওনারই দ্বারা প্রতিষ্ঠিত নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন উদযাপন হয়, ওনারই সংগঠন এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে করে আসছে। আমি তো আমার বয়স, মানে আজ যে বয়সে আমি দাঁড়িয়ে আছি, যতদিন পর্যন্ত উনি জীবিত ছিলেন ওনাকে কোনোদিনও দেখিনি কাউকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা ফুলের তোড়া নিয়ে একটা আর্টিস্টকে কোনোদিন উনি স্টেজে উঠে দিয়েছেন, একে ওকে তাকে দিয়ে দিয়েছেন। উনি কোনোদিন স্টেজে উঠবো, নিজের প্রচার, নিজের প্রোপাগান্ডা, নিজের নিজের কি বলবো আর কি, নিজের কর্মকাণ্ড নিয়ে কোনো রকম ভাবে প্রচার বা কেউ কোনোদিনই নিজে করেননি। যে ওনার কাজটা উনি করে গেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় না যে গোপাল বাবুর ব্যাপারে স্পেশালি নেক্সট জেনারেশনের আরো বেশি করে জানা উচিত? যদি পশ্চিমবাংলায় আপনার রুট থাকে, মানে আপনার রুট মানে হচ্ছে আপনি যদি এখানকার অরিজিনেটেড হন, এই ইতিহাসটা আপনার অবশ্যই জানা উচিত। যে আজকে এই পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষের এই সীমানাটা বলুন কেন বাঁচলো, বা এটা কিভাবে বাঁচলো, ১৬ই আগস্ট কি হয়েছিল। ঠিক ১৬ই আগস্টের পরে নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, সেটাও নিশ্চয়ই আপনারা জানবেন, যখন কলকাতা ৪৬-এর দাঙ্গাটা যখন জানছেন। কি ঘটনা ঘটেছিল এই জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন। এবং ওনার অ্যাক্টিভিটিটা আমার মনে হয় না যে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মর কাছে একটা, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ইতিহাসটা একটা সন্ন্যাক করে লিখে রাখা উচিত। ওনার যা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা যদি সেই রকম না হতো, সেই রকম ধরনের বা সেই রকম উল্লেখযোগ্য না হতো, আপনি আমার কাছে আসতেন না, বা ওনাকে নিয়ে এত এত বছর পরেও নাড়াচাড়া হতো না। এতদিন ওনাকে চেপে রেখে দেওয়া হয়েছিল, ওনার কাজটাকে চেপে রেখে দেওয়া হয়েছিল। এই পুরো চ্যাপ্টারটাকে চেপে দেওয়ার পেছনে কি কারণ আছে বলে আপনার মনে হয়? অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি, রাজনৈতিক কনস্পিরেসি। উনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, কোনো পার্টির কোনো মেম্বার ছিলেন না, যে পার্টিই থাক না কেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, উনি যেমন কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত ছিলেন না, আমাদের পশ্চিমবাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় অত্যন্ত নমস্য ব্যক্তি। ওনার মতন ডাক্তার ভারতবর্ষ কেন, ভূভারতে খুব বিরল। ওনার সঙ্গে দাদুর একটা আত্মিক সম্পর্ক ছিল। এই সম্পর্কটা সত্যি কথা বলতে আমার কাছে কোনো ভাষা নেই যে আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো। এবং এই সম্পর্কটা এমনই একটা জায়গা ছিল, এখনকার দিনে তো আমরা অনেক কিছু দেখতে পাই যে আমি ভাই তোমার জন্য এই কাজটা করে দিচ্ছি, ভাই তার এগেনস্টে বা তার বিনিময়ে আমায় তুমি এটা করে দিও, এটা একটু দেখে নিও। ওই দেখে নেওয়া মানে করে দেওয়া। কিন্তু সেই তার প্রতি যে একটা ওনার প্রতি যে একটা টান, বা ওনার প্রতি যে একটা শ্রদ্ধা বলুন বা একটা ভক্তি বলুন, এই জিনিসগুলো এখনকার বর্তমান প্রজন্মের কাছে বা বর্তমান কোনো রাজনৈতিক নেতৃত্বস্থানীয়ের সঙ্গে কোনো একটা কর্মীর দেখতে পাই না। স্বার্থ একটা কিছু না কিছু লুকিয়ে থাকেই। ওনার যা কাজ, ওনার যা সম্পর্ক, এইটা একদম সম্পূর্ণভাবে নিঃস্বার্থ। এবং সম্পর্কটা এমনই ছিল, উনি উনি মারা যেতে, আমরা যে অঞ্চলে থাকি আমাদের বাড়ির উল্টো দিকে একটি ছোট্ট পার্ক আছে। এই পার্ককে বেষ্টিত করে বহু অনুষ্ঠান হয়ে থাকে আর কি। দুর্গাপুজো, কালী পুজো, নেতাজির জন্মদিন উদযাপন হয়। এবং উনি মারা যাওয়ার পরে এই পার্কেই বিধান রায়ের চিতাভস্ম রেখে 7 দিনব্যাপী সর্বধর্ম সম্মেলন উনি করেছিলেন। যদি এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক হতো, তাহলে তো মরে গেছে, বলো ঠিক আছে, হয়ে গেছে, ছবি হয়ে গেছে, মা দিয়ে দিলাম। সম্পর্কর মাত্রা, সম্পর্কর জায়গাটা, মানে একটা সত্যি কথা বলতে আজকের দিনে একটা সত্যি কথা আমাদের কাছে একটা দৃষ্টান্ত যে এইরকম হতে পারে সম্পর্ক। উনি ব্যক্তিগতভাবে, বিধানবাবু ব্যক্তিগতভাবে দাদুকে ডেকে তখনকার দিনের
ট্যাক্সি বলুন বা টেম্পু বলুন, লরি বলুন, পারমিট পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। উনি 3খানা 4খানা পারমিট দিতে চেয়েছিলেন যে গোপালকে ডেকে নিয়ে এসো। ডেকে গোপালকে দিতে চেয়েছিলেন। উনি মানে কি বলবো আপনাকে, সসম্মানে এগুলো দিয়ে বলেন যে, "আপনি আজকে আমায় দিয়ে দিচ্ছেন, আমি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কালকে থেকে আমার বাড়িতে আর কোনো লোককে পাঠাবেন না যে, যা গোপালকে ডেকে নিয়ে এসো। দরকার আছে বলে। আমি নিয়ে চলে যাচ্ছি। আমি কালকে থেকে কিন্তু কোনো লোক পাঠাবেন না।" সম্পর্কের মাত্রাটা, সম্পর্কের জায়গাটা এইরকম। শুধু বিধান রায় নয়, তৎকালীন কিছু, কিছু নেতা যেমন বিজয় সিং নাহার, এনার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল। ওনাদের সঙ্গে এখনো পর্যন্ত ওনার পরিবারের সঙ্গে আমাদেরও খুব ভালো সম্পর্ক আছে। বর্তমানে আমরা ওটা এখনো মেইনটেইন করে রেখেছি এবং যারা আমাদের এই অঞ্চলের মধ্যেই বিজয় সিং নাহারের বাড়ি বা এইরকম ধরনের আরো যারা রাখতে পেরেছি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা এখনো সেইটাকেই বজায় রাখছি। খুব স্বাভাবিক ব্যাপার যে একটা কারণ তো বোঝা যাচ্ছে যে যেহেতু বিধানচন্দ্র রায়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, সেকেন্ডলি যে পার্টি সরকারে আসে সেই সিপিএম পার্টি, যে পার্টি মুসলিম লীগের পাশে দাঁড়িয়েছিল, সেই পার্টি কি কখনো চাইবে যে গোপাল পাঠার নাম চারিদিকে সবাই জানুক বা সেই কার্যকলাপটা সবাই জানুক? কিন্তু এখনকার যে সরকার মানে প্রেজেন্ট গভর্নমেন্ট, তার থেকে কি আপনারা কখনো কোনো ডাক পেয়েছেন? বর্তমান পশ্চিমবাংলার যে পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে আছি, আপনিও দাঁড়িয়ে আছেন বা আমরা যে জায়গায় পশ্চিমবাংলায় বসে আছি, এখানে পুরোপুরি এমনই একটা মানে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে। এই রাজনৈতিক ক্ষেত্রটাই হচ্ছে গিভ অ্যান্ড টেকের জায়গা এবং এখানে আমরা কিছু, কিছু জায়গায় কিছু, কিছু মিটিংয়ে অনেক কিছু শুনতে পাই যে কিছু একটা বিশেষ সম্প্রদায় রয়েছে যাদেরকে তাদের ভোট পাওয়ার জন্য মানুষ কি না করতে পারে। হয়তো নিজের এরকমও আমি শুনেছি অনেক জায়গায় যে সে ভদ্রলোক বলুন সে কোনো একটা মহল্লায় গিয়ে বলছে যে, "আমার দুর্ভাগ্য আমি তোমাদের কমিউনিটিতে জন্মাইনি।" ভোট পাওয়ার জন্য এইটাও মানুষ বলতে পারে। মানে তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতিটা এইরকম জায়গায় গিয়ে আজকে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। এটাও আমি শুনেছি এইখানে। আবার এইটাও শুনেছি কেউ আবার আঙুল দিয়ে বলছে যে, "দেখুন এই পেছনে যত এমএলএ, এমপি সমস্ত নেতারা বসে আছে দেখছেন, সব কিন্তু আমাদের ওই 45% না 35% ভোটের জোরে। আমাদের দাবি বুঝিয়ে দিতে হবে।" যদি এইরকম একটা পরিস্থিতিতে আজকে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, বসে আছে, গোপাল মুখার্জি কি করেছিলেন? গোপাল মুখার্জি মুসলিম লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন সাইদ সোহরাওয়ার্দী, খাজা নিজামুদ্দিন, এনারা মুসলিম সম্প্রদায়ের তো অবশ্যই, সেই দলের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। তো এখানে যদি এইরকম ব্যাপার, এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে এখানে গোপাল মুখার্জিকে তুলে ধরা, গোপাল মুখার্জির নাম নিলে হয়তো কেউ যদি শুনে নেয়, আমার 4টে ভোট নষ্ট হয়ে যাবে। বোঝাই যাচ্ছে যে সবটাই ভোট ব্যাংক পলিটিক্স। আচ্ছা, কখনো মনে হয়েছে যে এই সময় যদি উনি থাকতেন তাহলে কি হতো? তো উনি থাকলে হয়তো এইরকম পরিস্থিতি আমাদের দেখতে হতো না। উনি থাকলে হয়তো আজকের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতিটা দেখতে হতো না। বাংলাদেশে যা হচ্ছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে কি বলবেন? মানুষ যদি জেগে থেকে ঘুমোয়, এই ঘুম ভাঙানো খুব শক্ত ব্যাপার। আজকে যদি ওখানে হয়ে থাকে, কত কিলোমিটার দূর এখান থেকে, খুব বেশি দূরত্ব নয়। তো এই হাওয়া অলরেডি যখন আমরা টিভিতে দেখতে পাচ্ছি, আমরা সংবাদ মাধ্যম ইয়েতে দেখতে পাচ্ছি, ওই হাওয়াটা এখান থেকে হঠাৎ ঝড়টা যদি ঘুরে যায় এদিকে, তখন কি হবে? আচ্ছা, এবার আসা যাক গোপাল বাবুর প্রফেশনে। আমরা অনেকেই হয়তো জানি না যে ওনাদের পৈতৃক ব্যবসা ছিল সার্কাসের। আচ্ছা, এই সার্কাস থেকে কিভাবে কলেজ স্ট্রিটের পাঠার দোকান হলো এবং গোপাল পাঠা নামটা কি থেকে পড়েছে, এই সবটা জানবো ওনার নাতনিদের থেকে। আমাদের পৈতৃক ব্যবসা বলতে সার্কাসের ছিল। সার্কাসের জন্য যেতে গেলে ১-১.৫ বছর ২ বছর পর্যন্ত একটা দেশে যেত। সেখানে অনেক শো টো করে তারপরে বাড়ি ফিরত। আর ওখান থেকেই মাসে মানি অর্ডার করে টাকা আসতো। কিন্তু সেই সময় রেঙ্গুনে যাওয়াতে রেঙ্গুনে এমনভাবে মহামারী আকার ধারণ করেছিল প্লেগের,
তো সেই সময় বাড়ির সঙ্গে যোগাযোগ মানে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। কাকা দেশ দেশ করে বাড়ির বাইরে থাকতো। এবারে বাবা বেরিয়ে গেছে, বাবা বড় দাদা বেরিয়ে গেছে ওই সার্কাস নিয়ে। তো দাদু তখন ছোট ছিল, পড়াশোনা করতো, কিন্তু সংসার চালানো এতটাই অসুবিধার মধ্যে হয়েছিল যে দাদু পড়ালেখা ছেড়ে দিয়ে রথের মেলাতে মাটির জিনিসপত্র বিক্রি করেছে, কাঠের কাজ শিখেছে, শিখে সেখান থেকে যে মজুরি পেয়েছে সেই দিয়ে সব সংসার চালিয়েছিল। তো যাই হোক, এই করতে করতে কোনো মানুষের সঙ্গে আলাপ হওয়াতে দাদুর কাকা আর কি অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়, উনি জেলবন্দি থাকায় তো বলে যে এরকম ভাবে সংসার চালানো খুব মুশকিল হচ্ছে আমার, তো কি করা যেতে পারে। তা আমার একজনের সঙ্গে কাকা পরিচয় হয়েছে যে এরকম আমি যদি হাসির মাংসর দোকান করি। না, একই কথা বলছি যে আমাদের এই সমাজেতে আমরা ব্রাহ্মণ পরিবারের মানুষ, তো এটাকে কসাই বলে, যারা আমার মানে কসাই বলে এরকম একটা ব্যাপার। তো তুই এরকম একটা ঝুঁকি নিয়ে কাজ করতে যাবে, এদের কিছু করবার নেই। করে তখন বলে দেখ ব্যবস্থা কর, কি হয় না হয় দেখ। তো যাই হোক, বর্তমানে কলেজ পিঠে এখানে জায়গা নিয়ে ওখানে দোকান শুরু করে এবং দাদুর কাকার নাম দিয়ে সেই দোকানটাকে শুরু করে। সেই থেকে যে পাঁঠার ব্যবসা বলে ওনাকে বলতো, যে বুকের পাটা আছে। ওই সময় ওইরকম পরিস্থিতির মধ্যে হিন্দু ব্রাহ্মণ পরিবারের একজন মানুষ এরকম খাসির মাংসের দোকান করছে, মানে বিশাল ব্যাপার। তো সেই হিসেবে তার নামের সঙ্গে রেখে গেছিল পাঁঠা নামটা। অ্যাকচুয়ালি কথাটা একটা বিকৃত করা হয়েছে। এই নিয়ে দাদু অনেক রকম স্টেটমেন্ট, অনেক পেপারে বা সানন্দা বর্তমান এতে দাদুর কিছু কথা বেরিয়েছিল যে দাদু কিছু নন বেঙ্গলি লোকেরা আরো বেশি এটা করেছে, যারা ব্যাপারটা বোঝেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, বুকের পাঠা পাঠা বলে একটা কথা আছে, ব্রেভ, মানে সাহসী শক্তিশালী মানুষ। সেই সময় দাদু হিন্দুদের মধ্যে যে বীরত্ব দেখিয়েছিল, সেই হিসেবে এই বুকের পাঠা কথাটা বলা হতো। এই সবটা দেখে আমার যেটা অ্যাপারেন্টলি মনে হলো সেটা হচ্ছে যে বাংলাদেশ বা পাকিস্তানকে যারা দেশ বলে বেছে নিয়েছে তাদের কাছ থেকে ভারতের প্রতি প্রেম বা হিন্দুদের প্রতি সহনশীলতাটা এক্সপেক্ট করাটাই ভুল। তার কারণ যতবারই তারা ভারতের প্রতি প্রেম বা ভালোবাসা দেখিয়েছে তার পেছনে কোনো না কোনো ইকোনমিক কারণ ছিল। নয় তারা গান গাইতে আসবে বা অভিনয় করতে আসবে বা আইপিএল খেলতে আসবে বা কোনো ব্যবসা করতে আসবে। আর এই যে ভালোবাসার ভানটা, এটাকে আমার দেশের প্রচুর মানুষ সত্যিকারের ভালোবাসা ভেবেছে। তার উপর যে দেশটা ধর্মের বেসিসে ভাগ হয়েছে সেই দেশটায় তারা যে মাইনরিটি অন্য ধর্মের মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, এই ভাবনাটাই তো ভুল। তাই জন্যই তো আমার দেশে এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট হতে পারে আর ওদের দেশে এরকম কোনো এক্সাম্পল নেই। আমার শহরে এই রিসেন্টলি আমরা জানতে পারলাম যে গুলশান কলোনি বলে এমন একটা জায়গা আছে যেখানে 2000 ভোটার কিন্তু 2 লক্ষ মানুষ থাকে। এই 1,98,000 মানুষ তারা কে? তারা যদি কোনো ক্রাইম করে বেরিয়েও যায়, আমরা কিন্তু কোনো রেকর্ড নেই আমাদের কাছে। এর থেকে বেরোনোর পথ কি? পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। এই এপিসোডটা এতটাই। দেখা হবে অন্য একটা এপিসোডে। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটা এপিসোডে। টাটা।